এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কান্না করতে করতে এক পর্যায়ে দম আটকে আসে প্রিনিশার। তা দেখে এগিয়ে যেতে নিয়েও থেমে যায় আজহান। প্রিনিশা একাই নিজেকে সামনে নিয়েছে। প্রায় ঘন্টাখানেক কান্না করে বিছানার উপর এলোমেলোভাবে ঘুমিয়ে পড়ে প্রিনিশা। আজহান ধীর পায়ে রুমে ঢুকে প্রিনিশার সামনে দাঁড়ায়। চাঁদের আলো এসে পড়ছে মেয়েটার মুখে। আজহান প্রিনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে কোলে তুলে নিল। নিজেদের বেডরুমে গিয়ে শুয়ে দিতে প্রিনিশা আজহানের হাত শক্ত করে ধরল। ঘুমের মাঝে বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যেও না অনেক। আমি তোমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কখনো ভাবিনি। আমার সবকিছু তোমার নামে করে দিয়েছি আমি। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্রিনিশা আরো কিছু বলল বিড়বিড় করে, যা আজহানের কর্ণকুহরে পৌঁছালো না। কেননা তার মস্তিষ্কে প্রিনিশার বলা ভালোবাসি অনেক কথাটা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আজহান হাত ছাড়িয়ে উঠে গেল। প্রিনিশার শরীরে চাদর জড়িয়ে দিয়ে বারান্দায় গেল। পকেট থেকে ফোন বের করে কল করলো অনিকের বাবার কাছে। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলেন অনিকের বাবা ওসমান সাহেব। সালাম বিনিময় করে আজহান জিজ্ঞেস করলো, অনিক এখন কেমন আছে আঙ্কেল? আগের থেকে অবস্থা ভালো। ডক্টররা বলেছে 7 দিন পর হয়তো ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। ও, অনিককে কি বেডে দিয়েছে? না বাবা, সব কিছু ঠিকঠাক থাকলে কালকে বেডে দিবে। ও হ্যাঁ, তাসফিন দেশে আসছে আজ রাতের ফ্লাইটে। অনিকের মামাতো ভাই তাসফিন? হ্যাঁ বাবা। ও আচ্ছা আঙ্কেল, কালকে সকালে আমি আসবো। এখন রাখি। কথা শেষ করে ফোনটা পকেটে রাখলো আজহান। সিগারেট ধরালো একসাথে দুইটা। পরপর দুইটা সিগারেট শেষ করে আজহান যখন তৃতীয় সিগারেটে আগুন দেয় তখনই পকেটের মাঝে থাকা ফোনটা বেজে ওঠে। আজহান বেশ বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখে রিজভি কল করেছে। খানিকটা বিরক্তি ভাব নিয়ে কল রিসিভ করে কানে দেয় আজহান। রিজভি বলে, ভাই আপনি আজকে অফিসে আসেননি কেন? 3টা মিটিং ছিল, সবগুলো ক্যান্সেল করা হয়েছে। এর মাঝে একটা দুবাইয়ের ক্লায়েন্ট ছিল। কালকে ফিক্সড করো মিটিংগুলো। ঠিক আছে ভাই। শোনো, একটা নাম্বার পাঠাচ্ছি, খোঁজ লাগাও নাম্বারের মালিককে, কোথায় থাকে। ঠিক আছে ভাই, আপনি পাঠান, আমি দেখছি। বলেই কল কেটে দেয় রিজভিকে নাম্বারটা পাঠায় আজহান। সকাল 8টায় ঘুম ভাঙে প্রিনিশার। আড়মোড়া ভেঙে উঠে বসতে দেখতে পায় আজহান অফিসের জন্য রেডি হচ্ছে। ঘুম জড়ানো কণ্ঠে প্রিনিশা জিজ্ঞেস করে, আজকে এত তাড়াতাড়ি অফিসে আছেন যে? আজহান ঘড়ি পড়ছিল। ঘুম ঘুম কণ্ঠের প্রশ্ন শুনে আর চোখে তাকালো প্রিনিশার দিকে। মেয়েটা চুলগুলো একদম মেলোমেলো হয়ে মুখে ছড়িয়ে আছে। আজহানের ইচ্ছে করলো চুলগুলো মুখ থেকে সরিয়ে দিতে। প্রিনিশা আজহানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চুলগুলো গোছে নিয়ে আয়নার সামনে গেল। কাঁটা দিয়ে চুলগুলো আটকে শাড়িটা ঠিক করে নিল। আজহানকে বলল, আপনি কথা বলছেন না কেন? এতক্ষণে ধ্যান ফিরল আজহানের। ওয়ালেটটা পকেটে রাখতে রাখতে বলল, আজ অফিসে অনেকগুলো মিটিং রয়েছে, আমার ফিরতে একটু রাত হবে। প্রিনিশা চুপচাপ শুনলো কথাগুলো। বিছানাটা গোছাতে গোছাতে বলল, আমার কিছু জামা কাপড় কিনতে হবে। আজকেই লাগবে, আজ কাজের চাপ বেশি, রাতের আগে ফ্রি হব না। আজকে লাগবে না, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই, সামলাতেও পারি না সেভাবে, তাই কিছু 3 পিস কিনতে হতো। ও আচ্ছা, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। আপনি যে বললেন আজকে সময় নেই। হ্যাঁ, আমি যদি সময় বের করতে পারি তাহলে আমি নিয়ে যাব, আর যদি সময় না পাই তাহলে আমার পিএ রিজভিকে পাঠিয়ে দিব। আচ্ছা। আজহান আর কথা বাড়ালো না, দ্রুত বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সারাদিন একা একা বাসায় কাটলো প্রিনিশার। টুকটাক কাজ আর রান্নাবান্না, মাঝে একটু বই নিয়ে বসেছিল, কিন্তু মন বসেনি পড়ায়। ঘড়িতে বিকাল 4টা বাজতে প্রিনিশা রেডি হয়ে নেয়। ভাবে শপিং থেকে ফেরার পথে একবার হসপিটালে যাবে। রিপোর্ট যে ওর নয় এর কোনো না কোনো প্রমাণ অবশ্যই আছে, সেটাই খুঁজে বের করতে হবে। হঠাৎ প্রিনিশার মনে পড়ে কাল রাতের কলটার কথা। ও দ্রুত ফোনটা খুঁজতে শুরু করে, কিন্তু এ কি, ফোন কোথায়?
পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও ফোনটা পায় না প্রিনিশা। মনটা ভীষণ খারাপ হয়ে পড়ে। সময় কেটে যায় 1 ঘন্টা। দরজায় বেল বেজে ওঠে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দেয় প্রিনিশা। দেখে রিজভি দাঁড়িয়ে আছে। আজহানকে না দেখে প্রিনিশার মন আরো খারাপ হয়ে যায়। রিজভি বলে, ম্যাম চলুন, ভাই গাড়িতে অপেক্ষা করছে। এক মুহূর্তেই মনটা ভালো হয়ে যায় প্রিনিশার। দ্রুত দরজা লক করে গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসে প্রিনিশা। আজহান চোখে সানগ্লাস লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। শপিং মলে পৌঁছে প্রিনিশা ড্রেস দেখতে শুরু করে। আজহান পকেটে এক হাত গুজে অন্য হাতে ফোন দেখায় ব্যস্ত। বেশ কয়েকটা ড্রেস দেখে প্রিনিশা আজহানের কাছে আসে। বিরক্ত হয়ে বলে, আপনি কি আমার দিকে তাকাবেন? আজহান, মেইলটা পড়ে নেই, দাঁড়াও। বিরক্তি বেড়ে গেল প্রিনিশার। লোকটা আসার পর থেকে ফোনে মুখ গুজে আছে। এদিকে যে সে অনেকগুলো জামা হাতে দাঁড়িয়ে আছে, কোনটা কিনবে বুঝতে পারছে না। আজহান কাজ শেষ করে প্রিনিশাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো এখন। দেখুন তো কোন কালারটা ভালো। আজহান প্রতিটা রং খুব ভালো করে দেখলো। বলল, সবগুলো নিয়ে নাও। কি? একই ডিজাইনের 5টা জামা নিয়ে কি করব আমি? পরবে, তোমার তো ডিজাইন পছন্দ হয়েছে। পছন্দের জিনিস একসাথে কয়েকটা নিয়ে নাও। এমনিতেও প্রতি মাসে শপিংয়ে আসতেই পারবে না। আজহানের কথার উত্তরে বিড়বিড় করে কি যেন বলল প্রিনিশা। তা আজহান বুঝতে না পারায় জিজ্ঞেস করলো, কি বললে? কিছু না। প্রিনিশা পছন্দ মতো কিছু ড্রেস নিল। এরপরে দুজনে বের হলো শপিং মল থেকে। গাড়িতে উঠে প্রিনিশা আজহানকে বলল, আমি একটু এসএমসি হসপিটালে যাব। কেন, কোনো সমস্যা হয়েছে কি? আমার একটু ব্যক্তিগত সমস্যা আছে, আপনি নিয়ে চলুন। আজহান ভ্রু কুঁচকে ফেলল কথাটা শুনে। কি এমন সমস্যা হয়েছে যা বলা যাবে না? আজহান কোনো প্রশ্ন না করে গাড়ি টান দিল। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে বলল, যাও, আমি অপেক্ষা করছি। প্রিনিশা ধীর পায়ে নামলো। হসপিটালের ভেতরে প্রবেশ করতেই ফুপু নিশাদকে দেখে অবাক হয় প্রিনিশা। নিশাদ বেগমের ডিউটি আওয়ার তো এখন নয়। তবে কি ডিউটি আওয়ার চেঞ্জ হয়েছে? তাই হবে হয়তো। নিশাদ বেগম প্রিনিশাকে দেখে এগিয়ে এলেন। বললেন, এসো আমার কেবিনে। নিশা বাধ্য মেয়ের মতো নিশাদ বেগমের সাথে গেল। তিনি কেবিনে এসে অ্যাপ্রনটা খুলে রাখলেন। বললেন, আমি জানি তুমি এখানে কেন এসেছো, তবে আমি বলবো লাভ নেই। রিপোর্টের ঘটনা আমি নিজে কয়েকবার খোঁজ চালিয়েছি, প্রতিবারই ফলাফল শূন্য। রিপোর্টটা যে তোমার নয় এর কোনো প্রমাণ নেই। সব থেকে বড় ব্লান্ডার হলো রিপোর্টের টেস্টটা যেদিন করা হয়েছে সেদিন সকালে তুমি এখানে এসেছিলে। প্রিনিশা এবার একটু চমকালো। ও হসপিটালে এসেছিল মানে? প্রিনিশা জিজ্ঞেস করলো, কবে করা হয়েছে টেস্ট? 10ই মার্চ। এবার প্রিনিশার মনে পড়লো ওই দিন ও অনেকের সাথে এসেছিল হসপিটালে অনেকের মা হাফসা বেগমের পায়ের এক্সরে রিপোর্ট নিতে। প্রিনিশাকে চুপ করে ভাবতে দেখে নিশাদ বেগম বললেন, রিপোর্টটা তোমার নয়, এটা প্রমাণ করার বাহিক্য সব রাস্তা বন্ধ। এখন তোমাকে নিজের চেক আপ করাতে হবে, মানে কিছু বিশেষ টেস্ট, এবং তার রিপোর্টের ভিত্তিতেই বোঝা যাবে বিয়ের দিনে আসার রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা কিনা। প্রিনিশার বুক কেঁপে উঠল টেস্টের কথা শুনে। টেস্টগুলো করা মানে তো একদিকে মেনে নেওয়া যে সে এই কাজ করেছে, আর যে রিপোর্ট বানিয়েছে সে নিশ্চয়ই হসপিটালের কর্মীদের ভালো করে চেনে। একবার যখন মিথ্যা রিপোর্ট তৈরি করতে পেরেছে তখন সে এবারের টেস্ট রিপোর্ট বদলে দিবে না, তার কি গ্যারান্টি? কথাটা ভেবে প্রিনিশা বলল, আমি এই হসপিটালে কোনো রকম টেস্ট করাবো না ফুপি। ঠিক আছে, তাহলে অন্য কোথাও করাও, তোমার হাজবেন্ডকে জানিয়ে করিও সব কিছু। প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। নিশাদ বেগম আবারও বললেন, বাবার সাথে কথা হয়? বাবার কথা জিজ্ঞেস করতেই প্রিনিশার চোখ ভিজে উঠল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, বাবার কাছে আমি মৃত ফুপি। প্রিনিশা এসব কথা বলে না। আমি জানি ভাইজান একটু অন্যরকম, নিজের মান সম্মান সব কিছুর ঊর্ধ্বে তার কাছে। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি টেস্টগুলো করাও। সব রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে আমি তোমার ফুপা সবাই ভাইজানের সাথে কথা বলবো। যদি মানে কি ফুপি? তুমি কি বিশ্বাস করো এমন কোনো কাজ আমি করেছি? আমি জানি তুমি কেমন, কিন্তু এখন প্রমাণ ছাড়া কিছুই জোর দিয়ে বলা সম্ভব না। তুমি কালকে টেস্টগুলো করাও, আমি নিজে দাঁড়িয়ে থাকবো রিপোর্ট তৈরির সময়। ঠিক আছে, আসছি ফুপি।
প্রিনিশা উঠে দাঁড়ালো। নিশাত বেগমের কেবিন থেকে বের হতেই আজহানের মুখোমুখি হলো। আজহান জিজ্ঞেস করলো, ডক্টর দেখানো শেষ? হ্যাঁ চলুন। হুম। আজহান হন হন করে বেরিয়ে গেল হসপিটাল থেকে। প্রিনিশা আজহানকে অনুসরণ করে করে পার্কিংয়ে গিয়ে গাড়িতে বসলো। আজহান কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিল। ভিলার সামনে এসে গাড়ি থামতেই প্রিনিশা নেমে ভেতর চলে গেল। আজহান গাড়িতেই বসে রইল। কিছুক্ষণ আগে রিজভি কাল রাতে পাঠানো নাম্বারটা ডিটেলস পাঠিয়েছে। সাথে এই লোকটা প্রিনিশাকে কাল যা বলেছিল সেই কল রেকর্ডও আছে। আজহান এয়ারপোর্ট কানে গুঁজে কল রেকর্ডটা ওপেন করলো। মুহূর্তে চোখ জোড়া লাল হয়ে উঠল। নাম্বারটা ডিটেলস চেক করে গাড়ি টান দিল। এমন ব্যাপারভাবে গাড়ি চালাতে কেউ কখনো দেখেনি আগে। ঠান্ডা মস্তিষ্কের মানুষরা যখন রেগে যায় তখন তারা ভয়ঙ্কর হয়ে পড়ে, কথাটা বোধহয় সত্য। কেটে গেছে 15 দিন। প্রিনিশা এখন ভার্সিটি যাওয়া শুরু করেছে। সময় থাকলে আজহান নিজে প্রিনিশাকে ভার্সিটিতে ড্রপ করে দিতে যায়। যেদিন কাজের চাপ থাকে সেদিন প্রিনিশা একাই রিক্সা নিয়ে চলে যায়। দারোয়ান আনোয়ারের দায়িত্ব প্রিনিশাকে ভার্সিটি যাওয়ার সময় রিক্সা ঠিক করে দেওয়া। প্রতিদিনকার মতো আজও প্রিনিশা রেডি হচ্ছে ভার্সিটির জন্য। সামনে ঈদ, একটা বড় ছুটি পাবে, তাই এই কয়েকদিনের ক্লাস মিস করতে চায় না সে। একই আয়নার সামনে দুজনে রেডি হচ্ছে। আজহান বরাবরের মতো চুপচাপ রেডি হলেও প্রিনিশা তাড়াহুড়ো করছে। তা দেখে আজহান বলল, এমন করছো কেন? এখনো অনেকটা সময় আছে হাতে। হ্যাঁ, কিন্তু আমি ঘড়িটা খুঁজেই পাচ্ছি না। দাঁড়াও, আমি দেখছি। আজহান দেখলেও ঘড়িটা ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে রাখা আছে। আজহান প্রিনিশাকে ঘড়ি এগিয়ে দিতে প্রিনিশা ধন্যবাদ জানালো। দুজনে একসাথে নাস্তা করতে বসলো। আজহান খাওয়ার মাঝেই ফোনে কিছু মেল চেক করছে। সেদিন ওই নাম্বারের ডিটেলস নিয়ে আজহান গিয়েছিল এক পুরনো বাড়ির সামনে। বাড়িটার পেছনে একটা বস্তি রয়েছে। নাম্বারটা ওই বস্তির এক অশিক্ষিত মহিলার। আজহান শিওর যে লোকটা ফোন করেছিল সে মহিলার নাম্বারটি ব্যবহার করেছে নিজের পরিচয় গোপন রাখতে। আজহান সেদিন তেমন কোনো ইনফরমেশন পায়নি, তবে ও হাল ছাড়েনি, খোঁজ চালাচ্ছে। সব কিছু জানতে হবে কে ইচ্ছে করে প্রিনিশাকে কাঁদাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো আজহান। ভার্সিটির সামনে প্রিনিশাকে নামিয়ে দিয়ে বলল, ফেরার সময় রিজভি তোমাকে বাসায় ড্রপ করে দিবে। প্রত্যুত্তরে প্রিনিশা বলল, তার দরকার নেই, আমি একটু ফুপির সাথে দেখা করব আজকে, এরপর বাসায় যাব। হঠাৎ ফুপের সাথে দেখা করবে বলায় আজহান একটু অবাক হলো, তবে কোনো প্রশ্ন করলো না। প্রিনিশাকে বিদায় জানিয়ে চলে গেল অফিসে। আজহান চলে যেতেই প্রিনিশা ভার্সিটির ভেতর ঢুকলো। একটা ক্লাস করে বের হয়ে গেল ভার্সিটি থেকে। একটা রিক্সা নিয়ে সিএমসিআর হসপিটালের সামনে এসে থামলো প্রিনিশা। মনের মাঝে ভয় নিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে গেল। রিসেপশনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কথাবার্তা বলে নিল। এরপর একজন নার্সের সাথে গেল টেস্ট রুমে। নার্সটি মাঝবয়সী। তিনি প্রিনিশাকে ড্রেস চেঞ্জ করে নিতে বললেন। প্রিনিশা ওড়নাটা খুলতেই নার্সটি বললেন, আপনি ডক্টর নিশাতের রেফারেন্সে এসেছেন তাই না? প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। নার্স রুমি আবার জিজ্ঞেস করলো, তো আপনি ওনার আপন ভাতিজি? হ্যাঁ। এবার মুখ কেমন তেতু করে ফেলেন নার্স রুমি। বললেন, বিয়ের আগে রিলেশন করেছো ভালো কথা, বিছানায় কেন যেতে গেলে মেয়ে? নার্সের কথায় প্রিনিশার গা গুলি উঠল। শক্ত স্বরে বলল, যা জানেন না তা নিয়ে কথা বলবেন না, আমি এমন কোনো কাজ করিনি। যদি না করে থাকো তাহলে এই টেস্ট কেন করাচ্ছ? আমি ডক্টর নিশাতের আন্ডারে কয়েকদিন কাজ করেছি, জানি আমি তোমার বিয়ের ঘটনাটা। তাই বলছি, মেয়ে মানুষের এত জিদ ভালো না। একটা ভুল হয়ে গেছে তা মেনে নাও, সবার কাছে ভুল স্বীকার করে নাও। আপনি না জেনে এত সব কথা বলছেন নার্স আন্টি। আর যে ভুল আমি করিনি সারা জীবন সেটা বয়ে নিয়ে বেড়াবো কেন? শোনো মেয়ের কথা। আরে বাবা, এখনকার উঠতি বয়সী মেয়েরা এমন ভুল করে ফেলে, পরে অ্যাবর্শন করিয়ে নেয়। তুমিও তাই করছো, কিন্তু ভুলটা হয়েছে রিপোর্টগুলো হসপিটাল থেকে নাওনি। আরে বাবা, এমন ভুল কেউ করে? নার্স রুমির একের পর এক বাজে কথা প্রিনিশার মস্তিষ্কে আঘাত করে চলেছে। ও জানতো যদি টেস্ট করাতে আসে তবে এমন কিছুর মুখোমুখি ওকে হতে হবে। প্রিনিশার নিজের উপর রাগ হচ্ছে। এখন কেন যে নিশাত বেগমের বলা হসপিটালে আসতে গেল? অচেনা কোনো হসপিটালে গেলে নিশ্চয়ই এসব কটু কথা শুনতে হতো না। প্রিনিশা মনে মনে নিজেকে বকা দিল। এরপর চেঞ্জ করে নিল। নার্স রুমি প্রিনিশাকে ঘামতে দেখে বললেন, এখন ভয় পাচ্ছ মেয়ে, অথচ এত কাণ্ড ঘটানোর আগে মনে ছিল না? প্রিনিশা প্রচণ্ড ক্ষিপ্ত হলো রুমির কথায়। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি বারবার আমাকে ব্লেম করছেন, কোনো রাইট আছে আপনার আমাকে এসব কথা বলার?
নার্স রুমি এবার চুপ করে গেলেন। আসলেই তো, তিনি কোন অধিকারে এসব কথা বলছেন? ডক্টর নিশাতের সাথে কাজ করার খাতিরে তিনি প্রিনিশাকে নিয়ে কিছু কথা শুনেছিলেন, তাও আবার ডক্টর নিশাত এবং তার ভাবির ফোন আলাপ থেকে। নার্স রুমি চুপ করে নিজের কাজে মন দিলেন। কিছুক্ষণের মাঝে ডক্টর প্রবেশ করলো। ছেলে ডক্টরকে দেখে প্রিনিশা চমকে উঠল। ডক্টর দেখাতে মেয়েটা বরাবরই ভয় পায়, তারপর ছেলে ডক্টর যেন আরেক অশান্তির নাম। প্রিনিশা ডক্টরকে দেখে ইতস্তত করে জিজ্ঞেস করলো, উনি কে? টেস্টগুলো তো ডক্টর শশীর করার কথা ছিল। প্রিনিশার প্রশ্নের উত্তরে নার্স রুমি বললেন, শশী ম্যাম একটু ইমার্জেন্সিতে উটিতে গিয়েছে, তাই টেস্টগুলো রায়হান স্যারই করবেন। প্রিনিশার অস্বস্তি হাজার গুণ বেড়ে গেল কথাটা শুনে। একই এমন কিছু টেস্ট, তার উপর ছেলে ডক্টর। প্রিনিশা চোখ বন্ধ করে বেডের উপর বসলো। ডক্টর রায়হান হাতে গ্লাভস পরতে পরতে নার্সকে জিজ্ঞেস করলেন, উনি ডক্টর শশীর পূর্ব পরিচিত কেউ? প্রত্যুত্তরে নার্স রুমি বললেন, না স্যার, তবে ডক্টর নিশাতের ভাতিজি হন পেশেন্ট। বিয়ের আগেই কারোর সাথে ইন্টুপিন্টু ছিল, হয়তো তখন কনসিভ করে ফেলে এবং বেবি অ্যাবর্শন করে। আমি নার্স তার পুরো কথা শেষ করতে পারে না। তার আগে এক বিকট আওয়াজে রুমের দরজা খুলে যায়। তপ্ত পায়ে রুমে প্রবেশ করে আজহান। প্রিনিশার চোখে পানি টলমল করছে। আজহান টেস্ট রুমে এসে ডক্টর এবং নার্স রুমিকে উদ্দেশ্য করে বলে, আপনারা কি রোগীর চিকিৎসা করার আগে তার ব্যক্তিগত জীবনের ডিটেলস নিয়ে থাকেন? কারো ব্যক্তিগত জীবনের কাহিনীকে মশলা মাখিয়ে বাকিদের মাঝে উপস্থাপন করাই কি এই হসপিটালের কর্মীদের কাজ? আজহানের প্রশ্ন শুনে মুখ কুঁচকে ফেলেন নার্স রুমি। ডক্টর রায়হানও অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি জিজ্ঞেস করেন, আপনি কে? উত্তর দেওয়ার আগে আজহান এক পলক তাকায় প্রিনিশার দিকে। মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে। আজহান প্রিনিশার পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, আমি ওর হাজবেন্ড ইয়াফ রওশন আজহান। ডক্টর রায়হান অবাক হন। বলেন, আপনি এখানে যে? আমি তো শুনেছি পেশেন্ট একাই এসেছেন। একা এসেছিল বলেই হয়তো ওকে নানাভাবে হ্যারাসমেন্ট করার সুযোগটা আপনারা ছাড়েননি। এসব আপনি কি বলছেন? যা সত্য। আপনি এক ডজন ডক্টর মিস্টার রায়হান, আপনার কাজ রোগীর সেবা করা, তা না করে আপনি রোগীকে মেন্টাল প্রেশার দিচ্ছেন। ছি! আজহানের থেকে এমন কথা আশা করেননি ডক্টর রায়হান। তিনি থতমত খেয়ে বলেন, আমরা কি এমন করলাম মিস্টার? আপনি শুধু শুধু কথা শোনাচ্ছেন। আপনার উচিত নিজের বউকে আগে শাসন করা। বিয়ের আগেই ডক্টর রায়হান নিজের কথা শেষ করার আগেই সজোরে এক চর এসে পড়ে গালে। রায়হান এক হাত গালে রেখে অগ্নি দৃষ্টিতে তাকালে আজহান বলে, আমার সামনে আমার বউকে কুরুচিপূর্ণ কথা বলার জন্য থাপ্পড়টা যদি পরবর্তীতে আবারও একই ভুল হয়, আমার হাত আবারও উঠবে ডক্টর, কথাটা মাথায় রাখবেন। কথাগুলো বলে আজহান প্রিনিশার হাতের মাঝে হাত রাখে। নার্স রুমির সামনে গিয়ে বলে, বউ হয় আমার। আমি জানি ও অতটা পবিত্র স্নিগ্ধ, ও কারো কাছে নিজের পবিত্রতার প্রমাণ দেওয়ার দরকার আমার বউয়ের নেই। চলো প্রিনিশা। আজহান প্রিনিশার হাত ধরে হসপিটাল থেকে বের হয়। প্রিনিশার বুক কাঁপছে এখনো। আজহান প্রিনিশাকে গাড়িতে বসিয়ে পানি এগিয়ে দেয়। প্রিনিশা পানিটা খেয়ে জুড়ে জুড়ে কয়েকটি শ্বাস নেয়, নিজেকে নর্মাল করার চেষ্টা করে। এরপর সামনের দিকে তাকাতেই দেখে আজহান খুব স্পিডে ড্রাইভ করছে। প্রিনিশা ভয় পেয়ে যায়, কাপা স্বরে বলে, আজহান কি করছেন কি? আস্তে ড্রাইভ করুন। কিন্তু কে শুনে কার কথা? আজহান নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছে। এভাবে ড্রাইভ করার ফলে কিছুক্ষণের মাঝেই ওরা ভিলায় পৌঁছে যায়। পার্কিংয়ে গাড়ি রেখে আজহান হন হন করে ভিলার ভেতর প্রবেশ করে। প্রিনিশা আজহানকে কয়েকবার ডাকলেও আজহান শুনে না। আজহানের ব্যবহারে অবাক না হয়ে পারে না প্রিনিশা। রুমে এসে দেখে আজহান রুমে নেই। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে সে। প্রিনিশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুকে সাহস নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? অগ্নি দৃষ্টিতে প্রিনিশার পানে তাকায় আজহান। বলে, তুই হসপিটালে কেন গিয়েছিলে? টেস্ট করাতে। কেন? কি কারণে? এবার প্রিনিশা চুপ করে যায়। তা দেখে আজহান প্রিনিশার সামনে এসে দাঁড়ায়। রাগী গলায় জিজ্ঞেস করে, তুমি যে টেস্ট করাবে এই কথাটা আমাকে একবারও বলেছিলে? প্রিনিশা মাথা দুদিকে নাড়িয়ে না বলে। আজহানের রাগ বেড়ে যায়। বলে, তুমি কার ওয়াইফ? প্রিনিশা চুপ করে যায়। আজহানের যেন ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন করলে চুপ হয়ে যাওয়ার মানে কি? আমার দিকে তাকাও প্রিনিশা, উত্তর দাও আমার প্রশ্নের। তুমি কার ওয়াইফ? এবার কিছুটা ধিমি স্বরে প্রিনিশা বলে, আপনার। আমি কখনো তোমাকে বলেছি তুমি অপবিত্র, দুশ্চরিত্রা বা বাজে মেয়ে?
না। তাহলে কেন তুমি হসপিটালে গিয়েছিলে? এই তোমার সবথেকে বড় এবং একমাত্র গার্ডিয়ান এখন আমি। আমার যদি তোমাকে নিয়ে, তোমার অতীত নিয়ে কোনো সমস্যা না থাকে, কোনো প্রশ্ন না থাকে, তাহলে কেন তুমি নিজেকে খারাপ মনে করছো? কেন যেচে অন্যের কাছে সাফাই দিচ্ছ? কি প্রয়োজন তোমার টেস্ট করানোর? শেষের কথাগুলো ধমকের সুরে বলে আজহান। প্রিনিশার চোখে পানি চলে আসে, তবে এই মুহূর্তেও কাঁদতে চায় না। তাই নিজের চোখের পানি আড়াল করতে পা বাড়ায় রুমের বাহিরে। চোখহাটে পা রাখার আগে দরজা লক করে দেয় আজহান। ব্লেজারটা খুলে ডিভানের উপর রেখে প্রিনিশার উদ্দেশ্যে বলে, আজ যদি আমি 2 মিনিট দেরিতে যেতাম তাহলে ওই ডক্টরটা তোমার টেস্ট করতো। আমার বউকে আমি ব্যতীত অন্য কোনো পুরুষ দেখুক তাতেও আমি রাজি নই প্রিনিশা। সেখানে এসব টেস্ট আমি জাস্ট ভাবতেই পারছি না। প্রিনিশা এখন রিয়েলাইজ করতে পারছে যে ওর ওই কাজটা ঠিক করেনি। আজহানকে না জানিয়ে এত বড় পদক্ষেপ নেওয়া উচিত হয়নি। আজহান আজ কষ্ট পেয়েছে। লোকটা শান্ত স্বভাবের, নিজের ইমোশন কখনোই প্রকাশ করে না। তবে আজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। হয়তো আজহানের মনে কোথাও না কোথাও প্রিনিশা নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে। আজ আজহানের বউ বলাটার মাঝে ছিল অধিকার বোধ, যা নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছে প্রিনিশাকে। আজহান প্রিনিশাকে অনেক বকা দেয়। প্রিনিশা অনেকক্ষণ নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকলেও এবার শব্দ করে কান্না করে দেয়। তা শুনে আজহান দ্রুত প্রিনিশাকে বিছানায় বসিয়ে পানি এগিয়ে দেয়। প্রিনিশা পানির গ্লাসটা নিয়ে কান্না আটকানোর চেষ্টা করতে করতে বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি ওরা এত খারাপ কথা বলবে। আমি শুধু আমার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে চেয়েছি। আমি আপনাকে জানানোর সাহস পাইনি। আমার ভীষণ সংকোচ কাজ করছিল, কিভাবে বলতাম আপনাকে আমি। বহু কষ্টে কান্না আটকে কথাগুলো বলে প্রিনিশা। আজহান তা শুনে কয়েকটা বড় বড় শ্বাস ফেলে বারান্দায় চলে যায়। প্রিনিশা পানি খেয়ে নিজেকে শান্ত করে, এরপর ধীর পায়ে বারান্দায় উকি দেয়। আজহান ইজি চেয়ারে বসেছিল। প্রিনিশাকে উকি দিতে দেখে চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। প্রিনিশা বারান্দার ভেতরে যায়। আজহানের সামনে দাঁড়িয়ে আবারও সরি বলে। প্রত্যুত্তরে আজহান চুপ করে থাকে। কিছুক্ষণ নীরবতা পালন করে আজহান বলে, তুমি আসল দোষীকে খুঁজে পেতে চাও, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমার যত সোর্স আছে সব লাগিয়ে দিব, কিন্তু তোমাকে কথা দিতে হবে আর কখনো কিছু লুকাবে না। কথা দিলাম। আজহান হালকা হাসলো। এই প্রথম প্রিনিশা আজহানকে হাসতে দেখলো। প্রিনিশার মনে পড়লো এই লোকটা ওর জন্য অনেক করেছে, কিন্তু সে কি করেছে? বউকে বললেই হওয়া যায়? কত দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো কে পালন করবে? আনমনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল প্রিনিশা। আজহান প্রিনিশাকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় তুমি কিছু ভুলে যাচ্ছ। ভ্রু কুঁচকে ফেলে প্রিনিশা। কি ভুলে গেল সে? কিছুতেই মনে করতে পারে না। আজহান প্রিনিশাকে আবারও ভাবনায় পড়তে দেখে উঠে দাঁড়ায়। রুমে যেতে যেতে বলে, আজহান শুয়ে পড়ে, অনেক রাত হয়েছে। আজহানের এমন হেয়ালিতে প্রিনিশার রাগ হলো। মিনিটের মাঝে মুড চেঞ্জ করে ফেলে লোকটা। বাজে স্বভাব। নতুন দিনের সূচনা হয়েছে। ঘড়িতে বাজে বেলা 11টা। প্রিনিশা সবেমাত্র ঘুম থেকে উঠল। বালিশের পাশ থেকে মিনি ঘড়িটা নিয়ে সময় দেখতে চমকে উঠল। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিতেই বুঝলো আজহান অফিসে চলে গেছে। রেডি করে দেবে, কাপড় গুছিয়ে দেবে, ওয়ালেট হাতের কাছে এনে দিবে, সেসব কিছুই তো হলো না। মন খারাপ নিয়ে প্রিনিশা উঠে ফ্রেশ হয়ে নিল। আজ 15-16 দিন হলো ফোনটা খুঁজে পাচ্ছে না প্রিনিশা। এত সব ঝামেলার মাঝে সে কথা আজহানকে বলাও হয়নি। রুম গুছিয়ে প্রিনিশা বারান্দায় গিয়ে বসলো। কিছুটা আজহানের স্টাইলে বসে বাইরে তাকালো। বিড়বিড় করে বলল, কি করবা একা একা সারাদিন? আমার কাছে তো টাকাও নেই, ধর ভাল লাগে না। প্রিনিশা মুখ তেঁতু করে কিছুক্ষণ বসে থেকে রুমে এলো। দোতলা থেকে নেমে একতলায় এলো। বিশাল ড্রয়িং রুমের এক পাশে দুটি অ্যাকোরিয়াম রাখা, তাতে রয়েছে নানা রঙের মাছ। প্রিনিশা কিছুক্ষণ মাছগুলো নিয়ে গবেষণা করলো। তখনই একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এলেন। প্রিনিশা তাকে দেখে একটু অবাক হলো। ওনাকে আগে তো দেখেনি। কে উনি? ভাবনার মাঝে মহিলাটি বলল, আমি সাইমা, রান্না বান্না এবং বাসা দেখাশোনার কাজ করি। কয়েকদিন ছুটিতে ছিলাম, আজ সকালেই ফিরেছি। ও হ্যাঁ, আজহান বলেছিল আপনার কথা। প্রত্যুত্তরে মহিলাটি হালকা হাসলেন। এরপর বললেন, আমি কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম ম্যাডাম। কি? স্যার আপনারা রেডি হয়ে দুপুরের মধ্যে অফিসে যেতে বলেছেন। কথাটা শুনে প্রিনিশা ঘড়ির দিকে তাকালো। 2টা 48 বাজে।
প্রিনিশা কি করবে বুঝতে পারল না। এখন তো দুপুরের শেষের দিকে, যাবে অফিসে? কথাটা ভাবতে ভাবতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যাওয়ার। সাদা রঙের থ্রি পিস পরে চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নিল। সিম্পল সাজে দ্রুত বের হলো বাসা থেকে। ঘড়িতে তখন 3:12 বাজে। অফিসে পৌঁছাতে প্রায় 4টায় বেজে গেল প্রিনিশার। আজও অফিসে প্রবেশ করতেই ওই মেয়েটির সাথে দেখা হলো। তবে আজ মেয়েটি একা নয়, তার পাশে আরও কয়েকজন রয়েছে। তারা মেয়েটিকে ম্যাঘ বলে ডাকছে। ম্যাঘ এখনও দেখেনি প্রিনিশাকে। প্রিনিশা ম্যাঘকে পাশ কাটিয়ে লিফটের কাছে গেল। হাঁপিয়ে গেছে মেয়েটা। লিফটের বাটনে প্রেস করে টিস্যু দিয়ে ঘাম মুছে নিল। এর মধ্যেও লিফটের দরজা খুলে গেল। প্রিনিশা মনে লিফটের ভেতরে চলে গেল। আজহান সবে মাত্র কাজ শেষ করে লিফটে উঠেছিল বাসায় যাবে বলে, কিন্তু লিফটের দরজা খুলতে প্রিনিশাকে দেখে আজহান ভ্রু কুঁচকে ফেলে। প্রিনিশা যে তাকে খেয়াল করেনি সেটা বেশ বুঝতে পেরেছে আজহান। প্রিনিশা নিচের দিকে তাকিয়ে কিছু ভেবে চলেছে। আজহান এবার প্রিনিশাকে জিজ্ঞেস করলো, আপনি কোন ফ্লোরে যাবেন? 5th ফ্লোর। আনমনে জবাব দিল প্রিনিশা। আজহান আবারও বলল, কিন্তু 5th ফ্লোরে তো কেউ নেই। কেউ নেই? কথাটা শুনে প্রিনিশা আজহানের দিকে তাকালো। 1 মিনিটের জন্য তবদা খেয়ে তাকিয়ে রইল। এরই মাঝে লিফট 5th ফ্লোরে পৌঁছে গেছে। তা দেখে আজহান বলল, তুমি চাইলে আমার কেবিনে গিয়ে বসতে পারো। না না না, আপনি কোথাও যাচ্ছেন? আপনি না আমাকে আসতে বলেছিলেন? আজহান গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য বাটন প্রেস করে বলল, আমি দুপুরে আসতে বলেছিলাম, এখন বিকাল। আপনি যাকে বলে এসেছিলেন তিনি আমাকে বলেছে অনেক দেরিতে। তোমার ফোন কই? কতবার কল করেছিলাম? ফোনের কথা জিজ্ঞেস করায় প্রিনিশা মুখ কালো করে ফেলল। দুজনে একসাথে লিফট থেকে বের হয়ে পার্কিংয়ে গেল। প্রিনিশা বলল, আমার ফোনটা পাচ্ছি না, কয়েকদিন হলো, জানি না কোথায় হারিয়ে ফেলেছি। আজহান চাবি দিয়ে গাড়ির দরজা খুলছিল। কথাটা শুনে ওর হাত আটকে গেল। প্রিনিশার দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কবে হারিয়েছো? 15 থেকে 16 দিন হবে। এটা আজকে বলছো তুমি? প্রিনিশা উত্তর দিল না। আজহান গাড়ির দরজা খুলে দিলে প্রিনিশা বসলো। আজহান ড্রাইভ শুরু করলো। প্রিনিশা এক মনে সামনের দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ পর গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। তা দেখে প্রিনিশা বলল, আমার খিদে নেই, গাড়ি ঘোরান। কোথায় যাবে? আমি ঘুমাবো। পরন্ত বিকেলে এই বৈরী হাওয়ায় ঘোরার মজা আলাদা। আচ্ছা, নিয়ে যাব ঘুরতে, এখন নামো। ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রিনিশা নামলো। দুজনে একসাথে রেস্টুরেন্টের রুফটপে গেল। প্রিনিশা দেখলো সাদা কালো থিমে রুফটপটা ডেকোরেশন করা এবং মাঝখানে একটা টেবিল, তার উপর একটা কেক। প্রিনিশা বিস্মিত নয়নে আজহানের দিকে তাকালো। আজহান বলল, হ্যাপি বার্থডে। প্রিনিশা ভুলে গিয়েছিল আজ তার জন্মদিন। আজহান প্রিনিশাকে নিয়ে কেকের সামনে দাঁড় করালো। এরপর বলল, চোখটা বন্ধ করো। প্রিনিশা চোখ বন্ধ করলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। আজহান বলল, ধীরে ধীরে চোখ খোলো এবার। প্রিনিশার চোখ খুলতে রাহেলা বেগম এবং প্রাচীকে দেখতে পেল। মা বলে জড়িয়ে ধরল রাহেলা বেগমকে। এতদিন পর মাকে দেখে প্রিনিশার চোখের পানি বাঁধ মানছে না। তা দেখে প্রাচী বলল, কান্নার ফলে উত্তর দিতে পারল না প্রিনিশা। বেশ অনেকক্ষণ মা মেয়ের আদর ভালোবাসা চলল। এরপর কেক কাটা হলো। সুন্দরভাবে কাটলো জন্মদিনের সন্ধ্যা। 8টা বাজতেই প্রাচী রাহেলা বেগমকে নিয়ে চলে গেল। প্রিনিশার মনটা একটু খারাপ হলো তাতে। আজহান বলল, মন খারাপ করো না, আবারও আসবেন ওনারা। প্রিনিশা টলমল চোখে তাকালো আজহানের দিকে। আজহান হালকা হেসে প্রিনিশাকে জড়িয়ে নিল। রাত 10টায় ওরা বাসায় ফিরল। ফ্রেশ হয়ে প্রিনিশা আজহানের কাছে গেল। আজহান বারান্দায় বসেছিল। প্রিনিশাকে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবে? প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আজহান ভ্রু কুঁচকে বলল, বলো। আপনি খোঁজ শুরু করেছেন? কেন? সেই ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া ছিল। এবার নড়ে চড়ে বসলো আজহান। জিজ্ঞেস করলো, তোমাকে আবারও কেউ কল করেছে? আমার ফোন থাকলে না কল করবে। তাহলে? আজ থেকে কয়েক বছর আগে আমি যখন কলেজে ভর্তি হই তখন হঠাৎ করেই আমার এক সিক্রেট লাভার উদয় হয়। আমার জন্মদিনে গিফট পাঠানো থেকে শুরু করে সব জায়গায় আমাকে সে ফলো করত। আর যদি কোনো ছেলে আমার সাথে কথা বলতো তাহলে পরের দিন দেখতাম ওই ছেলেটাকে কেউ আজভাবে মেরেছে। আজহান বেশ মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো। জিজ্ঞেস করলো,
অনিকের সাথে সম্পর্কে জড়ানোর পর সেই লাভার কিছু করেনি? না, অদ্ভুতভাবেই সে তখন গায়েব হয়ে যেত। আজহান এবার বেশ শান্ত স্বরে বলল, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, তুমি গিয়ে ঘুমাও, কালকে ক্লাস আছে। তৃণিশা বিরক্তিতে মুখটা ভূতা করে ফেললো কথাটা শুনে। মনে মনে আজহানকে বলল, এমন করার মানে কি? সব সময় সিরিয়াস কথাবার্তা বলে, মাঝে মধ্যে তো একটু রসকস মিশিয়েও কথা বলতে পারে। তৃণিশাকে চুপচাপ কিছু ভাবতে দেখে আজহান গম্ভীর কণ্ঠে আবারও বলে, কি হলো, যাও। যাচ্ছি। তৃণিশা চলে গেল রুমে। আজহান ঠায় বসে রইল বারান্দায়। দুটো সিগারেট পরপর শেষ করে রুমে গেল। দেখলো তৃণিশা ঘুমিয়ে পড়েছে। আজহান তৃণিশার গায়ে চাদর জড়িয়ে দিয়ে লাইট অফ করে দিল। পকেট থেকে তৃণিশার ফোনটা বের করে বাঁকা হেসে বারান্দায় পা বাড়ালো। 2 দিন পর আজ ক্লাস শেষে তৃণিশা গেল ক্যান্টিনে। সাথে বান্ধবী সিনহা আছে। দুজন একসাথে ক্যান্টিনে বসে কফি খেতে শুরু করলো। কফি খেতে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ সময় পর সিনহা বলল, দোস্ত, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কফিতে চুমুক দিয়ে তৃণিশা জিজ্ঞেস করলো, কেন রে, আজ কি এমন আছে বাসায়? আজ আমাকে দেখতে আসবে। মা তো ভার্সিটি আসতে দিতে চায়নি, আমি জরুরি ক্লাসের কথা বলে এসেছি। বাহ, তাহলে জলদি যা। সিনহা কেমন ইতস্তত করতে লাগলো। তৃণিশার হাত ধরে বলল, তুই আমার সাথে যাবি দোস্ত? তৃণিশা অবাক হলো, বলল, আমি যেতে পারবো না রে, সময় মতো বাসায় যেতে হবে। প্লিজ দোস্ত, না করিস না, আমি একটু ভরসা পাবো তুই পাশে থাকলে। তৃণিশা এবার একটু ভাবলো, আসলে সিনহা মেয়েটা একটু সেন্সিটিভ। ভার্সিটিতে তৃণিশাই তার একমাত্র বান্ধবী। জীবনের এমন এক বিশেষ দিনে বান্ধবীর পাশে থাকা উচিত। কথাটা ভেবে তৃণিশা বলল, ঠিক আছে, যাব, তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। কেন রে, তোর ফ্যামিলি কি খুব স্ট্রিক্ট? তৃণিশা এবার চুপ করে গেল। সিনহা আবার জিজ্ঞেস করলো, তুই তো কখনো তোর ফ্যামিলি সম্পর্কে কিছু বলিসনি, আমিও জানতে চাইনি অবশ্য। আচ্ছা, তুই কি ম্যারিড? বিয়ের কথা শুনে তৃণিশা চমকালো। সিনহার দিকে তাকিয়ে বলল, তুই না আজ তাড়াতাড়ি বাসায় যাবি, এখন যাস না কেন? হ্যাঁ, আরে তুই এমন রিয়েক্ট করছিস কেন? আমার কথায় কি কষ্ট পেয়েছিস? না, তুই বাসায় যাবি না, চল। তৃষা দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে সিনহাকে টানতে লাগলো। সিনহা ভীষণ অবাক হলো, তবে কিছু বলল না। দুজনে মিলে বের হলো সিনহার বাসার উদ্দেশ্যে। বিকাল 4টা। তৃষা সিনহাকে রেডি করাচ্ছে। সিনহার বাবা মা পালিয়ে বিয়ে করেছিলেন বিধায় 2 পরিবারে কেউই মেনে নেয়নি আজ পর্যন্ত। এতে অবশ্য সিনহার বাবা মায়ের কোনো আফসোস নেই। সিনহা বাবা মায়ের একমাত্র মেয়ে। ভীতু প্রকৃতির হওয়ায় কখনো তেমন বন্ধু বান্ধব ছিল না। তবে ভার্সিটি যাওয়ার পর তৃণিশার সাথে বেশ ভালো এক বন্ধুত্ব তৈরি হয়। তৃণিশার সাজানো শেষ হতেই পাত্রপক্ষ চলে আসলো। তৃণিশা সিনহার মা ময়না বেগমের হাতে কিছু কাজ গুছিয়ে দেয়। এরপর সিনহাকে নিয়ে যায় পাত্রপক্ষের সামনে। সিনহার পরনে হালকা নীল রঙের একটা শাড়ি, চুলগুলো খোপা করা, হাতে সিঙ্গারার ট্রে, পাশে তৃণিশা দাঁড়ানো সাদা চুড়িদার পরে। তৃণিশার কোমর পর্যন্ত চুলগুলো আবার খোলা। তৃণিশা বারবার ঘুরে দেখছে। আজহানের আজ কিছু কাজ আছে, তাই রিজভি নিতে আসার কথা। তৃণিশা ভেবেছিল সাজিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। সিনহা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে পাত্রের মুখোমুখি সোফায় বসলো। পাত্রের মা ললিতা বেগম সিনহাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। সিনহার পাশে তৃণিশা দাঁড়ানো। ললিতা বেগম সিনহাকে প্রশ্ন করলেন, কিসে পড়ো মা? অনার্স প্রথম বর্ষে। বাহ, পড়াশোনা করে কি করার ইচ্ছা আছে তোমার? এবার সিনহা চুপ করে গেল। তার তো তেমন কোনো স্বপ্ন নেই। বাবা মা পড়াচ্ছেন বলেই সে পড়ছে। জীবনে সে কখনোই চাকরি করার কথা ভাবেনি। এখন তাহলে কি বলবে? সিনহাকে চুপ থাকতে দেখে ললিতা বেগম তৃণিশাকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? তৃণিশা হঠাৎ প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, আমি ওর ফ্রেন্ড। ললিতা বেগম এবার যেন একটু খুশি হলেন, বললেন, তোমার কি ইচ্ছে পড়াশোনা শেষে? আমি জব করতে চাই আন্টি, অন্তত নিজের ইচ্ছে পূরণের জন্য, যেন কখনো কারোর কাছে হাত পাততে না হয়। তৃণিশার উত্তর শুনে ললিতা বেগম আর কোনো কিছু বললেন না। বেশ অনেকক্ষণ পারিবারিক আলাপ আলোচনা শেষে সিনহা এবং পাত্রকে একসাথে কথা বলতে পাঠানো হলো। সিনহা চাইছিল তৃণিশাকে সাথে নিয়ে যেতে।
প্রিনিশা রাজি হয়নি। তবে ময়না বেগমের কথায় শেষ পর্যন্ত যেতে হয় প্রিনিশাকে। ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায় প্রিনিশা। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে সিনহা এবং তার হবু বর। প্রিনিশা বারবার ঘড়ি দেখছে। বিকেল 5:12 বেজে গেছে। প্রিনিশা ভাবলো এবার নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে ও চলে যাবে। এর মাঝে সিনহার হবু বর এসে প্রিনিশার পাশে দাঁড়ালো। প্রিনিশার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি তাসফিন, আপনি? প্রিনিশা হাত বাড়ালো না, মুখে বলল, আমি প্রিনিশা। তাসফিন হাত ফিরিয়ে নিয়ে বলল, আপনার বান্ধবী বেশ লাজুক, সে হয়তো আমাকে ভাগবার লোক ভেবে ফেলেছে। কেন? কথার উত্তর দিতে গিয়ে 10 বার করে আটকে গেছে। প্রিনিশা তাকালো সিনহার দিকে। মেয়েটা এখনো নার্ভাস। প্রিনিশা তাসফিনকে উদ্দেশ্য করে বলল, সিনহার নার্ভাস হওয়াটা কি স্বাভাবিক নয়? আজ প্রথম ও পাত্রপক্ষের সামনে বসেছে, অচেনা এক ব্যক্তির সাথে কথা বলেছে। ও তো অনেক স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করেছে বলে আমি মনে করি। প্রিনিশার ঝাঁঝালো কথায় তাসফিন হাসলো, বলল, আপনি রেগে গেছেন মেবি, আমি মজা করে বলছিলাম। যাই হোক, চলুন। প্রিনিশা এগিয়ে গেল সিনহার কাছে। সকলে মিলে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। প্রিনিশা আর দেরি করলো না, সবার থেকে বিদায় নিয়ে বের হলো বাসার উদ্দেশ্যে। পথিমধ্যে দেখা হলো আজহানের সাথে। আজহান অফিস থেকে ফিরছিল। রাস্তার মাঝে প্রিনিশাকে দেখে গাড়ি ব্রেক করে। হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে নেই। সন্ধ্যা 7টা বাজে। প্রিনিশা এখনো বাহিরে কেন? আজহান গাড়ি থেকে নেমে প্রিনিশার সামনে দাঁড়ায়। আজহানকে দেখে প্রিনিশা অবাক হয়, জিজ্ঞেস করে, আপনি এখানে? আজহান পকেটে হাত গুজে প্রিনিশার পাশে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে বলে, এই প্রশ্নটা আমার তোমাকে করা উচিত। কোথায় গিয়েছিলে? এক বান্ধবীর বাড়িতে। আমাকে জানাওনি তো। আর রিজভি তোমাকে নিতে যায়নি? আমি অনেক আগেই ভার্সিটি থেকে বেরিয়ে পড়েছি। আমার বান্ধবী সিনহাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্রপক্ষের নাম শুনে আজহানের ভ্রু কুঁচকে যায়। জিজ্ঞেস করে, পাত্রপক্ষের সামনে তুমি গিয়েছিলে? হ্যাঁ, কেন? না, এমনি। তারা তোমাকে কোনো কিছু বলেছে? না, তবে আসার সময় পাত্রের মা আমার নাম্বার চেয়েছিল। আমার তো ফোনটা হারিয়ে গেছে, তাই আমি আপনার নাম্বারটা দিয়েছি। কল করলে আমাকে দিয়েন। চলো, গাড়িতে ওঠো। প্রিনিশা গাড়িতে গিয়ে বসলো। দুজনে একসাথে বাড়ি ফিরল। বাড়ির সমস্ত প্রয়োজনীয় চাবি প্রিনিশার কাছেই থাকে। আজহান গাড়ির চাবি প্রিনিশার হাতে দিয়ে বলল, এটা রেখে দাও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? সামনের মোড়ে, তুমি ভেতরে যাও। আচ্ছা। প্রিনিশা ভিলার ভিতর এলো। লাইটগুলো সব জ্বালিয়ে ব্যাগটা সোফার উপর রাখলো। সাইমা খালা সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলে গেছেন। প্রিনিশা রান্নাঘরে গিয়ে দেখলো রান্না করা আছে। যাক, ভালো হলো। ভীষণ খিদে পেয়েছে। প্রিনিশা ফ্রেশ হওয়ার জন্য রুমে যেতে নিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ঘটল বিপত্তি। আচমকা প্যাট চেপে সিঁড়িতেই বসে পড়ল প্রিনিশা। হঠাৎ করে প্যাটের এমন ব্যথার কারণ বুঝতে পেরে ভয় পেয়ে গেল। কোনো রকম উঠে গিয়ে রুমে গিয়ে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। এরই মাঝে আজহান ফিরে এলো। মেন দরজা লাগিয়ে রুমে এলো। দেখলো প্রিনিশা ফ্রেশ হতে গেছে। আজহানও চেঞ্জ করে নিল। রিজভিকে কয়েকবার কল করলো, কিন্তু রিজভি তো কল রিসিভ করছে না। হলোটা কি ছেলেটার? আজহান চিন্তিত হয়ে বারান্দায় গেল। সিগারেট ধরিয়ে রিজভিকে কল করে যাচ্ছে। বেশ অনেকক্ষণ কল করার পর কল রিসিভ হলো। মনমরা কণ্ঠে রিজভি বলল, হ্যাঁ ভাই, বলুন। কোথায় তুই? কতবার কল করেছি জানিস? সেই দুপুরে বের হলি প্রিনিশার ভার্সিটির উদ্দেশ্যে, এরপর আর কোনো খবর নেই তোর। কি হয়েছে? রিজভি এবার ফুস করে এক দীর্ঘশ্বাস ছাড়লো। বলল, ভাই, আমি এইদিকে দেখেছি। আজহান ভ্রু কুচকে ফেললো রিধি নাম শুনে। বলল, তোর এক্স রিধি? হ্যাঁ ভাই, কিন্তু সমস্যা হলো আজ থেকে 20 বছর আগে রিধি ঠিক যেমন ছিল এখনও তেমনই আছে। ঠিক 18 বছরের কিশোরী। এটা কিভাবে সম্ভব ভাই? আজহান চোখ মুখ কুচকে ফেললো। বলল, রিধির বিয়ে 20 বছর আগে হয়েছে। আর তোর কথা মতো ভাবলে বলা যায় তুই যাকে দেখেছিস সে রিধির মেয়ে। কি? কারেন্টের শক খাওয়ার মতো করে চিৎকার করে উঠল রিজভি। আজহান ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে রেখে সিগারেট খেতে লাগলো। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করলো রিজভি। বলল, ভাই, আমি কালকেই ভাবি ভার্সিটিতে যাব। ওই মেয়ের সাথে আমার কথা বলতে হবে। আজহান কপাল চাপড়ালো। ছাকা ঘোরটার মাথার তার আবারও ছিঁড়ে গেছে।
আজহান আর কিছু না বলে কল কেটে দিল। হাতের সিগারেটটা পায়ে পিষিয়ে রুমে এসে দেখলো কম্বল মুড়ি দিয়ে প্রিনিশা শুয়ে আছে বলে ভুল হবে, রীতিমতো ছটফট করছে। আজহান প্রিনিশার কাছে এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিনিশা? প্রশ্নের কোনো উত্তর প্রিনিশা দিল না। আজহানের হাতে হাত শক্ত করে ধরে বলল, আমার লাগেজের বাম সাইডে একটা ঔষধের বক্স আছে, ওটা একটু এনে দেবেন প্লিজ। আজহান দ্রুত লাগেজটা খুলল, খুঁজে খুঁজে ওষুধের বক্সটা পেল। সেটা নিয়ে প্রিনিশাকে দিতে ও দুটো ওষুধ বের করে খেয়ে নিল। আজহান প্রিনিশাকে কিছু জিজ্ঞেস করার মতো সুযোগ পেল না। মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে। আজহান প্রিনিশার মাথায় হাত বুলিয়ে দিল। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর প্রিনিশার ব্যথা হয়তো একটু কমলো। মেয়েটা ঘুমিয়ে পড়ল। তা দেখে আজহান এক দীর্ঘশ্বাস নিল। ঘড়িতে তাকিয়ে দেখলো 11টা বাজে। আজ অফিস থেকে ফেরার পর শাওয়ার নেওয়া হয়নি, তাই আজহান টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। দেখলো প্রিনিশার বাহিরে জামা কাপড়গুলো এক সাইডে জড়সড়ো করে রাখা। তা দেখে আজহান ভাবলো, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসি। কাপড়গুলো হাতে নিতেই আজহান বুঝলো প্রিনিশার ব্যথার কারণ। আজহান আর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিল না, নিজে যত্ন সহকারে ধুয়ে মেলে দিল। এরপর শাওয়ার নিয়ে বের হতে দেখলো ড্রেসিং টেবিলের উপর রাখা ফোনটা বাজছে। আজহান ফোনটা হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। আজহান কলটা রিসিভ করতেই কলটা কেটে গেল। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আবারও কল এলো। এবার আজহান ভ্রু কুঁচকে ফেলল। নাম্বারটা দেখলো, বুঝলো কেউ বিশেষ প্রযুক্তি ব্যবহারে সঠিক নাম্বারটা হাইড করে কল করেছে। আজহান ঠোঁট বাঁকিয়ে হাসলো। কল রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? প্রিনিশা কোথায়? আমি প্রথম কথাতেই প্রিনিশাকে চাওয়া, বাহ, বেশ সাহস আছে কলারের। আজহান একটু সময় নিয়ে বলল, তুমি কে? সেই যাকে তুমি হন্য হয়ে খুঁজছো। ও তো নিজে থেকে ধরা দিলে যে, কোনো প্রয়োজন? আজহানের ঠান্ডা কণ্ঠস্বর শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি রেগে গেল। বলল, এই শালা, তুই কি বুঝতে পারছিস না আমি কি বলছি? আমি তোর বউয়ের সেই প্রেমিকা যার বেবি তোর বউ অ্যাবর্শন করিয়েছিল। এবার আজহানের রাগ উঠল, তবে এটা রাগের সময় নয়। নিজের মাথা ঠান্ডা রেখে আজহান জিজ্ঞেস করলো, তুমি শুরুতেই একটা কথা বলেছো, আমার বউ তো আমার বউ, বিয়ের আগে যা করেছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। তোর বউ দিনের পর দিন আমার বিছানায় আমার পাশে শুয়েছে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা চেক কর। আজহানের হাতে অন্য একটি ফোন ছিল। ওর সাথে সাথে কলটা চেক করলো। একটা ছেলের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা গেল, সাথে যেখানে প্রিনিশার সাথে। আজহান এবার নিজের রাগ কন্ট্রোল করলো, জিজ্ঞেস করলো, কি চাও তুমি? প্রিন্সাকে চায় সম্মান বাঁচাতে হলে তুই নিজে প্রিন্সাকে আমার কাছে দিবি, নয়তো এই ছবিগুলো আমি ছেড়ে দেব। আজহান জানতো এটাই বলবে লোকটি, তাই ও একটু সময় নিয়ে অন্য ফোনে কিছু করলো। এরপর বলল, রয়্যাল টাওয়ার বিল্ডিংয়ের 12 তলার ছাদে দাঁড়িয়ে হুমকি দিচ্ছ, তাও আবার ইয়াফ রওশন আজহানকে? না, জমছে না। সামনাসামনি এসো, যা কথা হওয়ার সামনাসামনি বলবো। শীতল কণ্ঠে আজহান কথাগুলো বলল। কলার এক মুহূর্তের মাঝে কল কেটে দিল। আজহান হাসলো। লোকটি বোধহয় জানে না সে যেই সব পথ অবলম্বন করে নিজেকে আড়াল করতে চাইছে সেসব পথ আজহানের কাছে বহু পরিচিত। আজহান জানে এই ঘটনার পর লোকটি একটা না একটা ভুল কাজ করবেই। বেচারার সব থেকে বড় ভুল আজহানকে সরাসরি ফোন করা। যতই হোক আজহানের বয়স কম হয়নি। এসব চুনোপুটিদের সাথে লড়াই করতে তার বাম হাত রিজভি যথেষ্ট। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙে আজহানের। পাশে তাকে দেখে প্রিনিশা নেই। আজহান উঠে ফ্রেশ হয়ে নেয়। দেখে প্রিনিশা ড্রয়িং রুমের সোফা গুটিসুটি হয়ে বসে আছে। আজহানকে দেখে প্রিনিশা এগিয়ে এসে বলে, আজ আমি ভার্সিটি যেতে পারবো না। প্রিনিশাকে দেখে আজহানের চোখে ভেসে ওঠে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো। আজহান অবশ্য ছবিগুলোকে পাঠিয়েছে চেক করানোর জন্য যে ছবিগুলো বাস্তব নাকি এআই দিয়ে তৈরি। আজহান বিশ্বাস করে ছবিগুলো প্রিনিশার নয়, তবুও নিজ চোখে দেখা একটা জিনিসকে এক নিমিষে অবিশ্বাস করার ক্ষমতা যে কোনো মানুষের নেই। একটা খুঁত ভাব থেকেই যায়। প্রিনিশা আজহানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আজহানের হুঁশ ফেরে বলে, না কিছু না। তোমার শরীর কি বেশি খারাপ? ডক্টর দেখাবে? না, এটা নর্মাল আমার জন্য। ও ওকে, আমি অফিসে যাচ্ছি, কোনো প্রয়োজন হলে ফোন করিও। একটা ফোন বাসায় রেখে যাচ্ছি। আচ্ছা। আজহান আজ না খেয়েই চলে গেল। প্রিনিশা খেয়াল করলো ব্যাপারটা, তবে কিছু বলল না। কিছু বলতে ইচ্ছে করলো না হয়তো। প্রিনিশা চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ল।
ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি উঠল। এরপর হোয়াটসঅ্যাপ থেকে আজহানকে কল করলো। আজহান রিজবির সাথে কথা বলছিল। প্রিনিশার ফোন পেয়ে একটু অবাক হলো। দ্রুত কল রিসিভ করে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে কি? প্রিনিশা হুট করে রেগে গেল, বলল, সমস্যা হবে কেন? সমস্যা ছাড়া ফোন করা যাবে না? আরে আমি সেটা কখন বললাম? তো কি বললেন? আমি কল করেছি, আপনি ধরবেন। কেন করেছি এসব জানার কোনো দরকার আছে? প্রিনিশার এমন উদ্ভট কথার উত্তর আজহান দিল না। প্রিনিশা জিজ্ঞেস করলো, আপনি খেয়ে গেলেন না কেন? দেরি হয়ে গিয়েছিল। আমি যে এই অসুস্থ শরীরে রান্না করলাম সেটার কোনো দামই দিলেন না। তুমি রান্না করেছো? আজহান অবাক হলো, তবে প্রকাশ করলো না। আবারও বলল, আচ্ছা আমি গিয়ে খাবো, তুমি রেস্ট নাও। প্রিনিশা হুট করে কল কেটে দিল। আচমকা এমন ব্যবহার কেন করলো নিজেও জানে না মেয়েটা। আজহান আজ অফিসে যায়নি, রিজবিকে নিয়ে এসেছে প্রিনিশাদের ভার্সিটিতে। এর কারণটা হলো কিছু ইনফরমেশন কালেক্ট করা। আজহান প্রিনিশার বেশ কয়েকজন ক্লাসমেটের সাথে কথা বলে। সবাই জানায় প্রিনিশা খুবই চুপচাপ স্বভাবের মেয়ে, আসে ক্লাস করে চলে যায়। মাঝে মাঝে তাকে ক্যান্টিনে দেখা যায় সিনহার সাথে। সিনহার নাম শুনেই আজহান ঠিক করলো সিনহার সাথে দেখা করবে। সিনহা এবং রিদিয়া ক্যান্টিনে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। হঠাৎই ওদের সামনে এসে বসে আজহান এবং রিজবি। সিনহা এবং রিদিয়া ভয় পেয়ে যায় প্রথমে। তা দেখে আজহান বলে, কুল, আমি আজহান ও রিজভি। আমরা তোমাদের সাথে এমনিতেই কিছু কথা বলতে এসেছি। কি বলবেন? আমতা আমতা করে জিজ্ঞেস করে সিনহা। উত্তরে রিজভি বলে, তোমার পাশে বসা মেয়েটার নাম কি? ওর বয়স দেখে তো মনে হয় না ও এই ভার্সিটিতে পড়ে। রিজভির এমন প্রশ্ন শুনে আজহান হতবাক। গাধাটা কিসব প্রশ্ন করছে? আজহান ইশারায় রিজভিকে চুপ থাকতে বলল। রিজভি তার শুনল না। আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। সিনহা বলল, রিদিয়া আমার কাজিন, আমার বিয়ে উপলক্ষে এসেছে বেড়াতে, তাই আমি ওকে ভার্সিটিটা ঘুরিয়ে দেখাচ্ছি কয়েকদিন হলো। কেন বলুন তো? এবার রিজভি নড়ে চড়ে বসলো, বলল, তোর মায়ের নাম কি? এবার আজহানের ইচ্ছে করলো এক লাথি দিয়ে রিজভিকে ফেলে দিতে। ভদ্রতার খাতিরে তাও করলো না। রিদিয়া একটু ইতস্তত করে বলল, আমার মায়ের নাম দিয়ে কি করবেন? রিজভি বিরক্ত হলো পাল্টা প্রশ্ন করায়। গম্ভীর স্বরে বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, এরপর বলছি। রিদিয়া এবার ভয় পেল, বলল, আম্মুর নাম রিদি আফরোজ। নামটা শোনা মাত্রই রিজভি এক চিৎকার দিয়ে মূর্ছা গেল। আজহান বিরক্তিতে চ উচ্চারণ করলো। সিনহা আজহানের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ওনারা কি হয়েছে? বেশি খুশিতে মূর্ছা গেছে। সিনহা বা রিদিয়া কেউই বুঝলো না কথাটার মানে। রিদিয়া ব্যাগ থেকে পানির বোতল বের করে রিজভির চোখে মুখে পানি ছিটা দিল। জ্ঞান ফিরল রিজভির। খপ করে রিদিয়ার হাত ধরে রিজভি বলল, বিয়ে করবে আমাকে? আটকে উঠল রিদিয়া, ছিটকে দূরে সরে দাঁড়ালো। আজহান রিজভিকে চুপ করাতে চাইলে রিজভি বলল, ভাই আমাকে আটকাবেন না, আমি এতদিন আপনার জন্য কাজ করে গেছি, এবার আমার নিজের জীবন গুছিয়ে নেওয়ার পালা। কিছুতেই রিদির মেয়েকে ছাড়া যাবে না। মৃত্যুনিষ্ঠা বল ছেলে দেখে আমার মুখে লাথি মেরে চলে গিয়েছিল। ভাই এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। কথাগুলো বলে রিজভি রিদিয়ার দিকে তাকালো। মেয়েটা চোখ মুখ খিচে বলল, বুইটা বেটা লুচ্চা, মেয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছা করে তাই না? অসভ্য। এক গাদা গালাগাল দিয়ে রিদিয়া এবং সিনহা চলে গেল। রিজভি কাদু কাদু মুখে তাকালো আজহানের দিকে। আজহান রাগের দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। রিজভি কিছু বলতে নিবে তার আগে আজহান বলল, খবরদার রিজভি, কোনো কথা বলবে না। আমি একটা ইনফরমেশন নিতে এসেছিলাম। আমার সন্দেহ কালপ্রিট এই ভার্সিটিতেই আছে। তোমার জন্য সবটা বানচাল হয়ে গেল, ইডিয়েট কোথাকার। আজহান হন হন করে বেরিয়ে গেল। রিজভি বেচারা মুখ কাচু মাচু করে আজহানের পেছন পেছন গেল। আজহান ভিলায় ফিরল সন্ধ্যার শেষ প্রহরে। তখন ভার্সিটি থেকে অফিসে গিয়েছিল। সব কাজ গুছিয়ে নিতে একটু লেট হয়ে যায়। ভিলায় এসে আজহান প্রিনিশাকে ডাকলো, কিন্তু কয়েকবার ডাকার পরেও প্রিনিশার জবাব এলো না। আজহান চিন্তিত হয়ে রুমে এলো, দেখলো প্রিনিশা ঘুমিয়ে আছে। আজহান প্রিনিশার পাশে কিছুক্ষণ বসে থেকে শাওয়ার নিতে গেল। এরই মাঝে বেল বাজতে শুরু করলো। আজহান শাওয়ারে থাকায় শুনতে পায়নি। বেল বাজার আওয়াজে ঘুম ভেঙে যায় প্রিনিশার। আড়মোড়া ভেঙে উঠে বসে, ধীর পায়ে নামে বিছানা থেকে। বুঝতে পারে আজহান ফিরেছে। তাহলে কে বেল বাজাচ্ছে?
এই সময় তো কারোর আসার কথা নয়। কথাগুলো ভাবতে ভাবতে নিচে নামতে শুরু করলো প্রিনিশা। এদিকে দরকার বাহিরে এদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে অনেক আজহানের ফোনে একের পর এক কল করে চলেছে। অনেকক্ষণ যাবৎ বেল বাজার পরেও কেউ রেসপন্স করেনি বিধায় আজহানকে কল করছে অনেক। প্রিনিশা দ্রুত পায়ে নিচে নামলো। বেল বাজার আওয়াজ বন্ধ হয়েছে বেশ খানিকক্ষণ। যে এসেছিল সে কি চলে গেল? কথাটা ভাবতে ভাবতে এগিয়ে দরজা খুললো প্রিনিশা। অনেক হঠাৎই সামনে তাকিয়ে প্রিনিশাকে দেখে থমকে গেল। এটা কিভাবে সম্ভব? প্রিনিশা কি করে আজহানের ভিলায় আসবে? নিশ্চয় অসুস্থতার জন্য ভুলভাল দেখছি। কথাগুলো মনে মনে ভাবলো অনেক। এরই মাঝে শাওয়ার শেষ করে বের হলো আজহান। বিছানার উপর প্রিনিশাকে না দেখে আজহান নিচে নামলো। সিঁড়ির মাঝামাঝি আসতে দেখলো মেইন দরজার সামনে প্রিনিশা দাঁড়ানো। কে এসেছে? কথাটা ভেবে দরজার দিকে এগিয়ে গেল আজহান। অনেককে দেখে একটু অবাক হলো। অনেক এবার নীরবতা ভেঙে বলল, তুমি এখানে? প্রিনিশা উত্তর করলো না। অনেক এই বাসার ঠিকানা কিভাবে পেল তা ভাবতে ব্যস্ত মেয়েটা। উত্তর না পেয়ে অনেক আবার বলল, বাবা বাসা থেকে বের করে দেওয়ার পর কি এখন লোকের বাড়ি ঝিগিরি করে খাচ্ছ নাকি? এক্সকিউজ মি, কাকে কি বলছেন আপনি? এটা আমাদের বাসা, আমি ঝিগিরি করব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল প্রিনিশা। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাদের বাসা মানে? তুমি কে এই বাড়ির? অনেক আজহানের দিকে তাকে জিজ্ঞেস করলো, ও কে দোস্ত? ও আমার বউ মিসেস প্রিনিশা ইয়াফ রওশন। অনেক স্তব্ধ হয়ে গেল। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। এটা নিজেকে সামনে নিয়ে কিছু বলার জন্য উদ্যত হতে আজহান প্রিনিশাকে বলল, তুমি রুমে যাও, আমি আসছি। তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি আজান? আমি তো কিছু করিনি, তুই শুধু শুধু হাইপার হচ্ছিস। না, আমি যখন প্রেম করতাম তখন থেকে তুই জানতিস প্রিনিশার কথা। তখন বিয়ের দিন কি করে তুই এই কাজ করলি? তুই আমাকে দোষারোপ করছিস অনেক। সিরিয়াসলি, আমি কিন্তু তোর বিয়েতে শুধুমাত্র একজন গেস্ট হয়ে গিয়েছিলাম। তুই নিজে বিয়ের আসর থেকে সিন ক্রিয়েট করে চলে গিয়েছিলিস। অনেক তেতে উঠল। টেবিলের উপর বাড়ি দিয়ে বলল, আমি সিন ক্রিয়েট করেছি? আর ওই মেয়েটা যে বিয়ের দিন আমার আর আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, তার কি? অনেকের প্রশ্নে বাঁকা হাসে আজহান, বলে, এত বছর প্রেম করার পর মাত্র একটা রিপোর্ট এবং কিছু ছবির ভিত্তিতে বিয়ের দিন তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস। অনেক এমন জঘন্য কাজ করার পরও তুই এত বড় কথা বলছিস কি করে? অনেকের রাগ যেন আরো বেড়ে গেল। সবে দুদিন হলো ভাঙা হাতের প্লাস্টারটা খুলেছে, এখনো মৃদু ব্যথা রয়েছে। টেবিলে বাড়ি দেওয়ার ফলে হাতে প্রেশার পড়েছে। তার তোয়াক্কা না করে অনেকে আবারও টেবিলের উপর বাড়ি দিয়ে নিজের ফোনটা রাখলো। তাতে প্রিনিশার সাথে তার একটা ছবি রয়েছে। ছবিটিতে দুজনে মুখোমুখি বসে আছে। ছবিটা তুলেছে প্রিনিশার বোন প্রাচী। প্রেম চলাকালীন অনেকের সাথে দেখা করার সময় প্রতিবারই প্রিনিশার সাথে প্রাচী থাকতো। ছবিটা দেখিয়ে অনেক আজহানকে বলে, দেখ, আমার সাথে কোনোদিন পাশাপাশি বসেনি, অথচ অন্য এক ছেলেকে নিজের সবটা দিয়ে দিয়েছে। তুই যদি জানতিস তোর প্রিয় মানুষটা এমন জঘন্যতম কাজ করেছে তাহলে কি করতি? আজহান ঠান্ডা মাথায় জবাব দিল, খুন করতাম, তবে প্রিনিশকে নয়, যে ওকে এমন ঘৃণ্য অপবাদ দিয়েছে তাকে। এতটা বিশ্বাস তুই কিভাবে করছিস? কতটা চিনিস তুই প্রিনিশাকে? আমার থেকে বেশি নিশ্চয় না, তাহলে কিভাবে জোর গলায় বলছিস ও নির্দোষ? অনেকের এই প্রশ্নের উত্তর আজহান দিল না। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, কিছু কিছু জিনিস ফিল করতে হয়, বুঝে নিতে হয়। আজহান জানে প্রিনিশা আর যাই হোক নিজ ইচ্ছায় কারো বিছানায় চলে যাওয়ার মতো মেয়ে নয়। আজহানকে চুপ থাকতে দেখে অনেক রেগে গেল, বলল, তুই যার জন্য এতটা বিশ্বাস দেখাচ্ছিস সে তোকে ডুবাবে, ঠিক আমার মতো। তুইও একটা শখ খাবি, দেখে নিস। দেখা যাক। বলে আজহান উঠে দাঁড়ালো। যেতে নিলে পেছন থেকে অনেক আবার বলল, পস্তাবি আজহান, ওই মেয়ের জন্য নিজে একমাত্র বন্ধুকে অপেক্ষা করছিস তো? দেখে নিস, আমার কাছে আসতে হবে তোকে। আজহান এবার শব্দ করে হাসলো, বলল, তোর মতো কোনো স্বার্থ নিয়ে আমি প্রিনিশার জীবনে আসিনি, তাই আমার মনে হয় না ছেড়ে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত কখনো নেওয়ার প্রয়োজন পড়বে। অনেক ভ্রু কুঁচকে ফেললো, বলল, আমি স্বার্থ নিয়ে এসেছিলাম? অনেক চমকে উঠল। আজহানের যাওয়ার পানে তাকে বিড়বিড় করে বলল, ও কি কিছু আন্দাজ করেছে নাকি শুধু শুধু আমাকে বাজিয়ে দেখলো? কিন্তু আজহান তো কারণ ছাড়া কথা বলে না। তাহলে? অনেক ভয়ে ঢুক গেল।
আজহান ক্যাফে থেকে বের হয়ে একটু একা একা হেঁটেছে কিছুক্ষণ, এরপর একটু রাতের দিকে ভিলায় ফেরে। আজহান ভিলায় ফিরতেই দেখে সাইমা বেগম টেবিলে সকাল ও দুপুরে খাবার ঢেকে রেখে গেছেন। এর মানে প্রিনিশা সকাল থেকে কিছু খায়নি। আজহানের রাগ হলো, তবে তা প্রকাশ করলো না। ধীর পায়ে রুমে এলো। প্রিনিশা রুমে নেই, গেল কোথায় মেয়েটা? কথাটা ভেবে আজহান পুরো রুমে চোখ বলিয়ে নিল। না, প্রিনিশা রুমে নেই। আজহান এবার বারান্দায় গেল, দেখলো গ্রিলের উপর হাত রেখে প্রিনিশা দাঁড়িয়ে আছে। আজহান পেছন থেকে গিয়ে প্রিনিশার কাঁধে হাত রাখলো। প্রিনিশার সাথে সাথে ঘুরে তাকালো, মেয়েটার চোখে পানি। তা দেখে আজহান জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? প্রিনিশা জবাব দিল না। আজহানের রাগ বাড়লো, জিজ্ঞেস করলো, সকাল থেকে খাওনি কেন? প্রিনিশা এখনো চুপ করে আছে। আজহান চাইছে না অসুস্থ মেয়েটার উপর রাগ দেখাতে, কিন্তু মেয়েটা যে তাকে বাধ্য করছে। আজহান এবার ধমকের সুরে জিজ্ঞেস করলো, কিছু জিজ্ঞেস করছি, তোমায় জবাব দাও। ধমক শুনে কেঁপে উঠল প্রিনিশা। থেমে থেমে বলল, সকাল থেকে বসার পর বমি হয়ে যায়, এরপর সারাদিন বমি ভাবছিল, তাই খাইনি। এটা আমাকে জানাওনি কেন? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। হঠাৎই অনেকের নাম শুনে আজহানের রাগ কন্ট্রোললেস হয়ে গেল। বলল, ওর জন্য তুমি কাঁদছো? একটার পর পুরুষের জন্য আমার বউয়ের চোখে পানি? সিরিয়াসলি প্রিনিশা? আপনি এভাবে কথা কেন বলছেন? কিভাবে বলবো বলে তুমি আশা করো? আমি সবার ঊর্ধ্বে তোমাকে রাখি, কারো কথাই আমি বদলাবো না প্রিনিশা। অহেতুক চিন্তা করে নিজের অসুস্থ শরীরকে আরো অসুস্থ করে তুলছো কেন? প্রিনিশা চুপ করে বকা খেতে লাগলো। তা দেখে আজহানের আজ মায়া হলো না, বরং প্রিনিশাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমার চোখের দিকে তাকাও। প্রিনিশা তাকালো না। আজহান দ্বিগুণ রাগী স্বরে আবার বলল, প্রিনিশা তাকাও আমার চোখের দিকে। এবার প্রিনিশা তাকালো। আজহান বলল, এখন থেকে চোখে চোখ রেখে কথা বলবে। তুমি কোনো অন্যায় করনি, অযথা অপরাধী হয়ে থেকো না। আমি যেন আর কখনো তোমাকে নিচের দিকে তাকিয়ে কথা বলতে না দেখি। প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আজহান প্রিনিশাকে কোলে তুলে নিল। বিছানায় বসিয়ে পকেট থেকে ফোন বের করে কল করলো পরিচিত ডক্টর আহিলকে। আহিলের বউ রিনা একজন গাইনোলজিস্ট। আহিল প্রিনিশার সমস্যাগুলো রিনার সাথে শেয়ার করলে রিনা বলে কালকে প্রিনিশাকে নিয়ে একবার চেক আপে আসতে। কথা বলার শেষে আজহান প্রিনিশার পাশে বসলো, নরম সুরে বলল, কালকে বিকালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা, এবার বলুন। আজহান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি বললো অনিক? আমাকে বিশ্বাস করো? প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তা দেখে আজহান বলল, তাহলে নিশ্চিত থাকো, তোমার জায়গা তুমি ব্যতীত কেউ নিতে পারবে না, আর না তো আমি কারো কথায় তোমাকে দোষারোপ করব। আজহানের কথায় প্রিনিশা ভরসা পেল। এতক্ষণ ধরে মনের মাঝে চলা আতঙ্ক অনেকটাই কমে গেল। প্রিনিশা একটা কথা এতদিনই বুঝেছে, আজহান বিশ্বাস করে সে নির্দোষ। এটা যে কত বড় একটা ভরসার জায়গা তা যে বলে বোঝানো যাবে না। পরের দিন আজহান আজ সকালে অফিসে এসে রিজভিকে পায়নি। গেল কোথায় ছেলেটা? অনেকের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে বলেছিল কাল, সেসব কি নিয়েছে? কিছুই তো জানায়নি। আজহান রিজভির নাম্বারে কল করলো। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। আজহান জিজ্ঞেস করলো, তুমি কোথায় রিজভি? আমতা আমতা করে রিজভি বলল, ভাই আমি ভাবির বান্ধবীর বাসার সামনে আছি। ওখানে কি কাজ তোমার? বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আজহান। রিজভি বলল, ভাই রিদিয়ার মা বাবা আজ আসছে, তাই আমি কনফার্ম হওয়ার জন্য এসেছি যে এই রিদি ওই বেদতমিজ মহিলা কিনা। তোমাকে যা কাজ দিয়েছিলাম সেটা কতদূর হয়েছে? সেটা সব কাগজ আমি আপনার ডেস্কের ড্রয়ারে রেখে এসেছি ভাই। ড্রয়ারে? আজহান সামনে থাকা ড্রয়ারটা খুললো, তাতে একটা কালো রঙের ফাইল। আজহান ফাইলটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কালো রঙের ফাইলটা? জি ভাই। পেয়েছি। আজহান এবার কল কাটতে নিলে রিজভি বলল, ভাই বেদতমিজ মহিলাটা এসেছে। ও মাই গড, রিদিয়া এই বেদতমিজ মহিলার মেয়ে? রিজভি, তুমি দেখি সিরিয়াস হয়ে গেছো। ছাড়ো এসব, কাজে মন দাও। না ভাই, কাজ কাজের জায়গায় আর প্রতিশোধের জায়গায়। আপনি কলটা রাখেন ভাই, আমি ওই ভিডিওর দফা করতেছি। আরে না রিজভি, শোনো। কে শুনে কার কথা? রিজভি কল কেটে দিয়েছে। আজহান ফুস করে এক দীর্ঘশ্বাস ছাড়লো। ফাইলটা খুলতে দেখতে পেল 3টা ছবি। প্রথম ছবিটা
ফার্স্টটা অনিকের, পরেরটা ওর কাজিন ভাই তাসফিন এবং তার বোন তিতলি। আজহান ভালো করে ফাইলটা দেখল, সব ইনফরমেশনগুলো বারবার করে পড়ল। বিস্ময়ে আজহানের ঠোঁট ফাঁকা হয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।